দুটো জিনিস আমি হাইলাইট করবো, ধর্মতত্ত্ব এবং শিক্ষা। এই শিক্ষা এবং সংস্কৃতি জগৎ বলেই আমি এবারে সমস্যাটা গোড়াই যাবো, উত্তরের পথকে যাবো। খুব ছোট করে বিস্তৃত ব্যাখ্যা করবো না। ধর্ম কি? ধর্ম বলতে আমরা বুঝি কুসংক্ষেপে মন্দির মসজিদে যাওয়া, গঙ্গা স্নান করা, চরণামৃত প্রাণ করা, গুরুত্ব দহিত গুরু, এটাই ধর্ম বুঝি। কিন্তু না, ধর্ম বলতে এটা তা নয়। এটা ধর্মের বাহ্যিক একটা রূপ। ধর্মের মধ্যে স্বরূপটা কি? ধর্ম শব্দটার মধ্যে রয়েছে ধৃ ধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়, যার অর্থ হল ধারণ করা। ধারণ করা। জলের ধর্ম ভিজিয়ে দেয়া, আগুনের ধর্ম পুড়িয়ে দেয়া। এরকম এইভাবে জগতের প্রতি সত্তার একটা নিজস্ব ধর্ম আছে, যার দ্বারা সেই সত্তাকে সেই সত্তা বলে আমরা চিনতে পারি। এখন আগুন যদি আর পোড়াতে না পারে, আগুন কি আর আগুন বলবো? বলবো না, এটা আগুন নয়। আগুন তার সদার মধ্যে বিচ্যুত হয়েছে। ঠিক তেমনি উদ্ভিদের গাছপালার নিজস্ব ধর্ম আছে, পশু পাখির নিজস্ব ধর্ম আছে, মানুষেরও নিজস্ব ধর্ম আছে। পশু গাছপালা যে ধর্ম সেটা হলো জৈব ধর্ম। মানুষেরও যে একটা ধর্ম সেটাকে জৈব ধর্ম বলে। কিন্তু মানুষের প্রকৃত ধর্মটা কি? সেটা হলো ভাগবত ধর্ম। জৈব ধর্ম কি না? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। পশু পাখির আছে, মানুষও খায়, ঘুমায়, ভয় পায়, বংশবৃদ্ধি করে। তাহলে মানুষ আর পশু কি এক হয়ে গেল? পশু আর মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব কি? পার্থক্য কি? মান এবং হুঁশ। মানুষের মধ্যে ঈশ্বর বিবেক বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। আর বিবেককে যদি কাজে না লাগায়, তাহলে সে মানুষের আকারে মানুষ হলো, আসলে সে মানুষ হইল। বিবেককে কাজে লাগাতে হবে। এই মানুষের পশুর মধ্যে পার্থক্য হলো কি? ধর্মবোধ। সে ধর্ম কি? সেটা হলো ভাগবত ধর্ম, মানব ধর্ম। আনন্দজি ভাগবত ধর্ম সম্বন্ধে কি বললেন? চারটে পা: বিস্তার, রস, সেবা, তৎস্থিতি। মানব ধর্ম সব মিলে বৃহদেশ না প্রণিধান উচ্চ ধর্ম। অর্থাৎ বৃহতের এসো না। বৃহৎটা কি? এই যে বিশ্বব্রহ্মাণ্ড, বিশ্বব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তা কি বলা হয়েছে? বৃহৎ। যিনি নিজে বৃহৎ, অন্যকে বৃহৎ করে ক্ষমতা রাখেন। তাই তার ভাবে নিজেকে মিলিয়ে মিশিয়ে এক করে দেয়া, সেটাই হলো ধর্ম। বৃহতের ধ্যান করা, তার ভাবে নিজেকে মিলিয়ে মিশিয়ে দেয়া, এটাই হলো ধর্ম। তাই ধর্ম হলো এক। ধর্ম কোনো হাজারটা নয়। ধর্ম হলো মানুষের অভিনবী স্বভাব। ধর্মমত হাজারটা, যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো ধর্ম নয়, ধর্মমত। দেখবেন সমাজে যত সংঘর্ষ, বিভেদ, সব কিন্তু ধর্মমতে। হিন্দু মুসলিমের সংঘর্ষ, বৌদ্ধ খ্রিস্টানের সংঘর্ষ, যত পৃথিবীতে রক্তকীয় সংঘর্ষ হয়েছে, সব এক ধর্মমতের সঙ্গে আরেক ধর্ম। তাই ধর্মমত কোনোদিন পৃথিবীকে এক সূত্রে গাঁথতে পারবে না। এক সূত্রে তাদের অ্যাপ্রোচ হলো অ্যানালিটিক অ্যাপ্রোচ। ধর্মমত কেউ বলে তোজাকে, কেউ বলে বেহেশতে, সব নিজে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি চলছে। ধর্ম হলো এক, সবার হলো এক ধর্ম, মানব ধর্ম। আনন্দজি বললেন কি? হ্যাঁ, এই মানুষ ভাই ভাই, সব মানুষের ধর্ম এক। সেটা হলো কি? সেই ধর্মের মূল কথা হলো কি? পরমপুরুষ আমার পিতা, পরমা প্রকৃতি আমার মাতা, ত্রিভুবন আমার স্বদেশ, আমি বিশ্বের নাগরিক। হ্যাঁ, হরণ্যে পিতা গৌরী মাতা, সদস্য ভোজনত্তরা। এই জন্য মূল স্পিরিট ধর্মে আমরা সবাই ভাই বোন। এই বিশ্বপিতা আমাদের সকলের পরম পিতা এক। এই হলো ধর্মের মূল কথা। সেই ধর্ম হলো এক ধর্ম, মানব ধর্ম। বলবৎ আনন্দ সেই এক ভাগবত ধর্ম মানব ধর্মেরই অনুশীলন করছে। সবাইকে এক সূত্রে গঠিত করে একটা মালা গাঁথার চেষ্টা করছে। এবার আসুন, শিক্ষা সংস্কৃতি জগতে অবক্ষয় দেখছেন। শিক্ষা জগৎ আজকে কি অবক্ষয় আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষার মূল উদ্দেশ্য হলো যে প্রকৃত শিক্ষা জ্ঞান অর্জন করা। সেখানে হয়ে গেছে মুখস্থ বিদ্যা করে কে কত নম্বর পাবে। নাম্বার 100 400 পেয়ে যাচ্ছে। স্টার, কি বলে, স্টারের স্টার নাম্বারই। আর তারপরে তাকে জিজ্ঞেস করুন, আজকে যারা স্টার হচ্ছে তাদের মধ্যে A+B হোল স্কয়ারের ফর্মুলা অনেক বলতে পারবে। মাধ্যমিকে স্টার হয়ে যাচ্ছে, উচ্চ মাধ্যমিক 20 পড়ে যাচ্ছে। শুধু নাম্বারে খেলা চলছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি তাই? শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল আনন্দমতিজির ভাষা সাবিদ্যা যা বিমুখ করে। শিক্ষার প্রকৃত অর্থ হল শিক্ষণতায় যা মানুষকে সার্বিক মুক্তির চরমতলে পৌঁছে দেবে।
মানুষের শারীরিক বিকাশ ঘটিয়ে তাকে সার্বিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে, সেগুলো প্রকৃত শিক্ষা। বলা বললো আজকের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র পুঁথিগত শিক্ষা আর পাশ্চাত্য বিজ্ঞান কারিগরি শিক্ষা এগুলো আছে, হারিয়ে গেছে ভারতবর্ষের চিরাচরিত আধ্যাত্মিক শিক্ষা, নীতি শিক্ষা। আজকে শিক্ষা ব্যবস্থা নীতি শিক্ষা আছে, আনন্দমানব শিক্ষা ব্যবস্থায় একমাত্র আমরা নীতি শিক্ষা নেই, বাদ বাকি শিক্ষা ব্যবস্থা থেকে নীতি শিক্ষা হারিয়ে গেছে, আধ্যাত্মিক শিক্ষা তো নেই। অথচ প্রাচীন গুরুকুল ব্যবস্থা দেখুন, আমাদের ঘরের ছেলেমেয়েরা বৈদিক যুগে 5 বছর বয়সেই গুরুগৃহে পাঠিয়ে দেওয়া, গুরুকুল শিক্ষা ব্যবস্থা। সেখানে পাঠাপাসের সঙ্গে সঙ্গে ধ্যান, নীতি শিক্ষা থেকে আরম্ভ করে ভবিষ্যৎ জীবনে যে সংসারে প্রতিষ্ঠিত হবে, আদর্শ গৃহী হবে, তার সমস্ত কিছু শিক্ষা দেওয়া হবে। শাস্ত্র অধ্যয়ন থেকে আরম্ভ করে বৈবাহিক শিক্ষা থেকে আরম্ভ করে নীতি শিক্ষা, আধ্যাত্ম শিক্ষা, কৃষিকাজ এমনভাবে তৈরি করা হতো। 24-25 বছর বয়সে গুরুগৃহ শিক্ষা সমাপন করে বাড়ি এলো, তারপরে বিয়ে শাদী করে গৃহ জীবনে সে আদর্শ গৃহ সেই মানুষটি তার যথাযথ মূল্য, নীতিবোধ, নীতিবান, মূল্যবোধ নিয়ে সে সংসার চালাতে পারবে। সেই সংসারটা হবে আদর্শ সংসার হবে। হ্যাঁ, সেই আদর্শ, সে একজন সদলক্ষণা গুণবতী মহিলাকে বিবাহ করলো, তাহলে তাদের সংসারটা সত্যিকারের আদর্শ সংসার। আজকে হারিয়ে গেছে, সেই মূল্যবোধ, নীতিবোধ নেই, যার ফলে লোভ, লালসা, অন্ধবিশ্বাস, কুসংস্কার আমাদের সমাজকে আজকে বৃষ্টি জড়িয়ে রয়েছে। শিক্ষা ব্যবস্থাকে তাই আনন্দময়ী বললেন, শিক্ষা ব্যবস্থায় তাই প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক শিক্ষা, প্রকৃত আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে পাশ্চাত্যের কারিগরি বিজ্ঞানের মেলবন্ধন ঘটাতে হবে। আধ্যাত্মিক শিক্ষা, নীতি শিক্ষা মাস্ট, এটা অবশ্যই কপি করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থায় নীতি শিক্ষা নেই বলেই ছেলেমেয়েরা নীতিবোধ জানেই না, দোষ তো তাদের নেই। শিক্ষা ব্যবস্থায় নীতি শিক্ষা কি জানানোই হয়নি। মা বাবার তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় যেখানে এরকম বাচ্চা শেখাচ্ছে, যারা এত স্খলন হচ্ছে, এত ছেলে মেয়েদের জীবন ধারণ চর্চায় স্খলন হচ্ছে, পালিয়ে যাচ্ছে, এখানে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, সুইসাইড করছে, অবসাদ হচ্ছে, কেন? এর থেকে উত্তরের জন্য আনন্দময়ী বললেন শিক্ষক সম্বন্ধে বললেন শিক্ষক সমাজ গুরু, তাই যাত্রাতে এই শিশু শিক্ষার ভার দেয় আর শিক্ষকের ভার দেয় না। এবিবিএ পাস করলেই ডিগ্রি থাকলে তাকে শিক্ষকতা করার অধিকার দেওয়া যাবে না। আনন্দমার্গ যখন প্রতিষ্ঠিত হবে, সমাজে মানুষ সমাজে অ্যাকসেপ্ট করবে। এখন তো আনন্দমার্গ তার ব্যক্তিগত সংস্থার উদ্যোগে শিক্ষা ব্যবস্থা পরিচালিত করছে। তো এখনো আনন্দময়ী প্রদত্ত যে নব্য মর্মগত শিক্ষা ব্যবস্থা, যে সেটি তোমরা তো আর 100 টাকা প্রতিষ্ঠিত করতে পারবে না। আনন্দমার্গের ব্যবস্থাপনা যে শিক্ষক হবে, সত্যিকার শিক্ষক যারা হবে, তারা হবে নীতিবাদী, আধ্যাত্মবাদী, নেতৃত্বের গুণাবলী থাকবে, পরোপকারিতা, সেবা পরায়ণতা, এরকম অনেক গুণাবলীর অধিকার তাদের হতে হবে, মনস্তাত্ত্বিক হতে হবে। তবেই তাদের হাতে শিক্ষকতা ভার হয়ে যাবে, সাথে সাথে শিক্ষকতা বিজ্ঞান করতে পারে। এই মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে আগামী দিনে, তাদের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা হবে। ওই নিয়োগ পরীক্ষা শুধু একটা ডিগ্রি দিলে যা হবে, নিয়োগ করে ডিগ্রি উতরে গেল, হ্যাঁ, কিছুই বলতে পারে না, জানে না, নীতি শিক্ষা নেই, নিজেই জানে না। সেদিন আজকে শিক্ষা ব্যবস্থা দেখা গেল শিক্ষক শিক্ষিকেরা, হ্যাঁ, স্কুলের মধ্যে ব্রেক ডান্স করছে, স্কুলের মধ্যে নাচছে, মদ খাচ্ছে, শিক্ষক শিক্ষিকা বা কি সমস্ত পোশাক আশাক করে আসছে, বোধটাই নেই, শোভন অশোভন বোধটাই নেই। কেন? আমার স্বাধীনতা, আমি স্কুলে আসছি পোশাক করে, অশোভন বোধটাই নেই, বোধটাই ধ্বংস হয়ে গেছে, মূল্যবোধটাই ধ্বংস হয়ে গেছে। সেদিনে ঘোর মঞ্চে পাল্টাতে হবে, উপর পাল্টালে কিছু হবে না। শিক্ষা ব্যবস্থায় বলুন, ধর্মতত্ত্ব বলুন, ধর্মের নামে তো আধিলতা, কুসংস্কার, অন্ধবিশ্বাস একদম আস্তে পৃষ্ঠে সমাজের দিকে বেড়ে বসে আছে। সময় তো নেই, বিস্তৃত ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আপনি বুঝতে পারেন ধর্মের নাম করে প্রতিনিধিত্ব আপনাকে ঠকতে হচ্ছে, আপনার নাম করে এক শ্রেণী মানুষ ঠকাচ্ছে ধর্মের নাম করে। সে ধর্মের প্রতি স্বরূপটা জানতো। আজকে জরুরি বারে উত্তরের পথ নিয়ে আলোচনা করি। উত্তরের পথ নিয়ে আলোচনা করি। এই যে সমাজের যে সর্বব্যাপী অবক্ষয়, আচ্ছা, এই যে এর সাথে সাংস্কৃতিক জগতের অবক্ষয়,
এই যে অবক্ষয়টা আমাদের হারিয়ে ঢুকে পড়েছে। কি পোশাক পরছি, কি গান শুনছি, কি প্রোগ্রাম দেখছি, ইন্টারনেটের দৌলতে, ফেসবুকের দৌলতে, যে জিনিসটা হয়তো বয়স্কদের বয়রাতি ছিল, এখন একেবারে কিশোর কচি কাচাদের মাথাগুলো চিবিয়ে খেয়ে নিচ্ছে। যা যে বয়সে যা দেখা উচিত নয় আপনি নিয়ন্ত্রণ কি করবেন? সব কিছু দেখছে। আপনার ঘরের ছোট শিশুটা পর্যন্ত এই 5-6-7 বছর বয়সী হতে হতে সেও যা কেন যা দেখা উচিত নয়, যা ভাবা উচিত নয় দেখছে, প্রতিনিয়ত শিখছে, দেখছে, পারিপার্শ্বিক অবস্থাকে এঁচড়ে পেকে যাচ্ছে। আর কি খাবারে মাছ মাংসে, ডিমে, সবজিতে ওই গ্রোথ হরমোন দেওয়া হচ্ছে, হরমোন কিলিং পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেটা 5 মাসে ম্যাচুর হতো, যে মুরগিটা যারা ব্রয়লার খায়, মুরগি উদাহরণ দিচ্ছি, সেটা 1 মাসেই তৈরি হয়ে যাচ্ছে। যে বেগুনটা স্বাভাবিক বেগুন হতে হতো 2 মাস 4 মাসের আগেও 1 মাসেই ডাবের মতো হয়ে যাচ্ছে গ্রোথ হরমোন দিয়ে। এই আমরা সব খাচ্ছি, এগুলো তার প্রভাবটা কি পড়ছে? এটা আমার কথা নয়। আগে একজন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল ভগবতী প্রসাদ ব্যানার্জি, মারা গেছে। তিনি একটা আর্টিকেল লিখেছেন আনন্দবাজারে, যে আজকে মানুষের যে নৈতিক স্খলন, আজকে ছেলেমেয়েরা 7-8 বছর 9 বছর বয়স থেকেই ইঁচড়ে পেকে যাচ্ছে। যে বয়সে 19-20 বছর বয়সে যে জিনিসটি জানার কথা, 7-8 বছর বয়সে আজকে ছেলেমেয়েরা কেন ইঁচড়ে পেকে যাচ্ছে? কেন? গ্ল্যান্ড ডেভেলপ হয়ে যাচ্ছে সেই বয়সে। যে গ্ল্যান্ড ডেভেলপমেন্টের হরমোন সিক্রেশন হয় 13-14-15 বছর বয়সে, 8-9 বছর বয়স থেকে অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তারা না জানার অনেক জিনিস জেনে যাচ্ছে, এই বয়সে জেনে যাচ্ছে। সমাজে, স্কুলে, সর্বত্র সব জায়গাতে না জিনিস জানার বিষয় সব জেনে যাচ্ছে, যার ফলে তার বিষময় ফল করতে শুরু করছে। সব ক্ষেত্রে বিষময় ফল। গার্জেন হাজার চেষ্টা করেও আর নিয়ন্ত্রণ করতে পারছে। আমার ছেলেটা, আমার মেয়েটা অনেক দেরি হয়ে গেছে। আনন্দময়ী বললেন, চারা গাছ যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে, চাষিরা কি করে? চারিদিকে একটা বেড়া দেয় না? গ্রামে যারা জানেন, চারিদিকে বেড়া, শক্ত বেড়া দেয়। ওই চারা গাছটা যতক্ষণ না বড় হচ্ছে, কাণ্ডটা মুক্ত হচ্ছে, ততক্ষণে বেড়াটা খোলে না। কেন? ওই মুরগি খেয়ে নেবে, গরু ছাগল মুরগি খেয়ে নেবে। হ্যাঁ, ঠিক তেমনি শিশু, কৈশোর, কিশোর কিশোরী জীবনের অনেক জিনিসই এরা সেন্টিমেন্টে চলে। বয়স সন্ধিতে হ্যাঁ চট করে কোনো জিনিস মনে করে ভালো লেগে যায়। যুক্তি তো নেই, ভালো লেগে গেল। মা বাবা কেন খারাপ বলছে? মা বাবাই খারাপ। হ্যাঁ, আমি কেন এটা করবো না? যুক্তি নেই, আবেগ, সেন্টিমেন্টে বড় কথা। আর কিছু বললেই সুইসাইড করে যাচ্ছে। এই যে এত সুইসাইড, কারণটা কি? এটা টোটাল সমাজটা একটা মানে ক্ষয়গ্রস্ত হয়ে গেছে। অবক্ষয়ের চূড়ান্ত সীমা পৌঁছে গেছে। কে কাকে রাখবে? মা বাবা পথ দেখাবে? মা বাবাই কি সত্যিকার পথ ধরে চলছে? নিজেদের মধ্যে ঝড়াঝাটি, গালিগালাজ, হ্যাঁ, অবক্ষয়, স্বামী একদিকে, স্ত্রী একদিকে, 2 নম্বরই ধান্দা করছে। ছেলেমেয়েরা কি শিখবে? আপনি আজকে ধরো খবরে শিখেন, টোটাল সিস্টেমটাই কোলাপস হয়ে গেছে, অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে। যার ফলে যে বিষবৃক্ষ রোপণ এই পুঁজিপতিরা করেছে, এরাই করেছে বিষবৃক্ষ রোপণ করে। কেন? এরা জানে এই যে আজকে সাংস্কৃতিক অবক্ষয়, গানের নামে কি গান আমরা শুনছি, নাচের নামে কি আমরা দেখছি, চিত্রের নামে, সিনেমার নামে, সিরিয়ালের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে যত নোংরা জিনিস, নীল জিনিস ছড়িয়ে দিল, পোশাক আশাকের মাধ্যমে, খাওয়ার মাধ্যমে। মানে খুব সুন্দর লাগছে, হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি, কুরকুরে, হ্যাঁ, বা কি বলবে, জাঙ্ক ফুড দারুণ লাগছে, কোকোকোলা, ক্যাম্পাকোলা, অমুক পোশাকটা, অমুক এটা খুব দারুণ লাগছে। এর মাধ্যমে যে আপনাকে অ্যাডিক্টেড করে দেওয়া হচ্ছে, জাঙ্ক ফুড শরীর মনের যে কত ক্ষতি করছে, বিজ্ঞানীরা বলছে, ডাক্তাররা বলছে। কিন্তু আপনি যে অ্যাডিক্টেড হয়ে গেছেন, তার থেকে রেয়াই। এরা কি করেছে? এখানে ভালোই তো পোশাক আশাক, কেমন কি খারাপ? আগেকার দিনে দেখুন, যাদের প্রকৃতিগতভাবে শরীরকে ঢেকে রাখা দরকার, তাদের মধ্যে অনেকেই আজকে এমন পোশাক পরছে যে পোশাক শরীরে নাই বলেই ভালো। প্রকৃতিগতভাবে যাদের শরীর ঢেকে রাখা দরকার, আর যাদের প্রকৃতিগত শরীর হচ্ছে না ঢাকলেও চলে, তারা কিন্তু পোশাক, শরীর ঢেকে পোশাক করেই চলে। কারা বলুন তো? কারা? হ্যাঁ, বলুন কে বললেন? পুরুষরা শরীর ঢাকা পোশাক করেই চলে। আমি সম্বলিতে বলছি না, আজকের সভ্য জগতে
এমন পোশাক আসছে, তাদের মধ্যে কি কিছু তারা পোশাক খেলার কথা বেঁধে উঠেছে। এই আমরা কি আগেকার দিনে দেখুন, যখন পোশাক আশাক ছিল না, মানুষ সুলভ হয়ে থাকতো, প্রকৃতির বিধান, পোশাক ছিল না। তারপরে গাছের বাকল করতে শিখলো, লজ্জাবৃত্তি এলো, হ্যাঁ, লজ্জা রাখতে শিখলো, তারপরে পোশাক এলো। এইভাবে সভ্যতার মাপকাঠিতে আমরা এগিয়ে গেছি। তো আজকে 21 শতাব্দীতে বিজ্ঞানের এত, আজকে যারা মঙ্গল গ্রহে যান পড়েছি আমরা, আর আজকে যদি আমরা পোশাক উন্মোচনে খেলায় মাতি, এমন পোশাক সমাজে পৌঁছে যায়, আজকে কি মানুষ সেই উলঙ্গ সভ্যতার দিকে আমরা আবার ফিরে যাচ্ছি এই আধুনিকতার নামে, স্বাধীনতার নামে? এটা বিবেচনা করে দেখা দরকার। কিন্তু বিবেচনা কারা করবে? বিবেক বলতেই তো শেষ হয়ে গেছে। পুঁজিপতিরা এমনভাবে জাল বিছিয়ে দিয়েছে, তাতেই সবাই মত্ত। নৈতিক মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে। যে যুব ছাত্র সমাজ আন্দোলন করবে, যুগে যুগে বিপ্লব বিক্ষোভ করে, হ্যাঁ, বিষ দাঁত ভেঙে দেয় শোষকে, তারা যাতে কোনোদিন সোজায় দাঁড়িয়ে বলতে না পারে বাঁচার অধিকার আমার জন্মগত অধিকার, অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই, তাই তো আমি চাকরি চাই বা ব্যবসা করতে চাই। সমাজ রাষ্ট্রের কর্তব্য তার কাজের ব্যবস্থা করে দেওয়া। সেই প্রতিবাদ গণ আন্দোলন কোথায়? যুব ছাত্র সমাজে হচ্ছে না কেন? তাদেরকে তো এক একটা পিস্তল, অধিকাংশ রাজনৈতিক দলের সভ্য যারা, মদের বোতল, পিস্তল, হ্যাঁ, আর এই নীল নকশা, সমাজের যাকে যে নীল জিনিস ফ্ল্যাট হয়ে দেওয়া হয়েছে, তাতেই যুব সমাজের বেশিরভাগ মত। আর বাকি যারা, তারা হলো ক্যারিয়ারিস্টিক। এর বাইরে যারা, তারা হলো ক্যারিয়ারিস্ট। ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বিজ্ঞানী হবো, সমাজ উচ্চ নিয়ে যাক, তারা সেই দিকে ভূত হয়ে আছে, সমাজকে উচ্চ নিয়ে যাচ্ছে। এই অবস্থা যখন, তো যারা আন্দোলন করে বিক্ষোভ করবে, সেই যুব ছাত্র সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া আছে। অসংস্কৃতির মেরুদণ্ড বইয়ে দিয়ে, ফ্ল্যাট বইয়ে দিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়া আছে। সোজা হয়ে তারা বলতে পারছে না, বা শোষকের বিস্তার ভাঙতে পারছে না। এই অবস্থা, এই অবস্থা থেকে এবারে আরম্ভ করতেছি। তিনি শুধু বললেন না, তিনি উত্তরের পথ দেখালেন। তিনি বললেন মূল সমস্যা কোথায়, দুটো জায়গায়। তিনি এক জায়গায় বললেন তার বাণীতে, সভ্যতার বিশেষ যুগ সন্ধি মানে বেশ কিছু বলে সাধুতার প্রয়োজন সব জায়গায় বেশি। সাধুতা মানে সততা, সাধুতাই যদি না বাঁচলো, সভ্যতাও বাঁচবে না, ব্যর্থ হয়ে যাবে মানব জাতির সমস্ত মানব বৈদিকদের সমস্ত অবদান। জীবনে যা কাজেই লাগলো না, তেমন পুঁথিজোড়া বিদ্যার দাম একখানা করেই নয়। সভ্যতার সংকট সম্বন্ধে বলতে তিনি বললেন, এই আজকের জীবনের সব থেকে সমস্যার কথা বলুন তো, ভোগভোগী তথা জড়াভোগী জীবনচর্যাই আজকে সভ্যতার সমাজের সব থেকে বড় সংকট। ভোগ কেন্দ্রিক জীবনচর্যা, ভোগ সর্বস্ব জীবনচর্যা, ভোগের গড্ডালিকার স্রোতে আমরা ভেসে চলেছি। এই কোন কাল প্রবাহে মানুষ ভেসে যাচ্ছে? ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই, উত্তরের পথ চিন্তা করার ক্ষমতা নেই। এখান থেকে আনন্দমূর্তি বললেন মূল সমস্যা দুটো। এক হলো সমাজের চালক যারা ধসে যাচ্ছে, দিতে পারছে না, দুই একটা মানুষ সৎ, বাকি সব ঠক বয়সে গাঁও জাট, কম্বলে লোমড়ে যাবে সৎ মানুষ খুঁজতে গেলে। এই সংকট থেকে পরিত্রাণের উপায় তিনি বললেন দুটো জিনিসের অভাব। এক হলো একটা সর্বাত্মক জীবনাদর্শের অভাব সমাজে, দুই হলো খাঁটি মানুষের অভাব, সৎ আদর্শ মানুষের অভাব। সমাজে দুর্বৃত্তি দেখতে হবে সৎ আদর্শ খাঁটি মানুষ। এই সৎ মানুষটা তৈরি হবে কি করে? এই ব্যতিক্রমী সৎ আদর্শ মানুষ হতে গেলে এই নীতিবাদের পাঠ নিতে হবে, এবং সেটা যোগ সাধনার নিবিড় অনুশীলনের মাধ্যমে তিল তিল করে নিজের ব্যক্তিগত নিয়ন্ত্রণের মাধ্যমেই মানুষ এর করে উঠতে পারে। পুঁথি পড়ে বই পড়ে সম্ভব নয়। এই যে আজকে এত নৈতিক স্খলন হচ্ছে পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, এত স্খলন। উপরতলার নেতা, দলের নেতা, শীর্ষ নেতা যতই হুইচারি করুক, মানুষকে কি করে, মানুষের জীবনের উত্তরণ কি করে হবে? তাই মানুষের নৈতিক মানের উত্তরণ ঘটাতে হবে। সেটা করতে হলে তাকে সাধনার অনুশীলন করতে হবে। এই ভোগ সর্বস্ব জীবনচর্যাকে ছেড়ে আধ্যাত্মমুখী জীবনচর্যায় অভ্যস্ত হতে হবে। তবেই এই সমাজ বাঁচবে, মানুষ বাঁচবে, সমাজ বাঁচবে। নাহলে এই সমাজকে বাঁচানোর কোনো রাস্তা নেই। ভোগ সর্বস্ব জীবনচর্যা শুধু আমি আমি আমার আমার সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই একে বাঁচানোর একটাই পথ, জীবনের অভিমুখটাকে পাল্টাতে হবে।
ভোগকেন্দ্রিক জীবনচর্চাকে ছেড়ে আধ্যাত্মকেন্দ্রিক আধ্যাত্মমুখী জীবনচর্চা, যা আনন্দমূর্তিজি আধ্যাত্মমুখী জীবনচর্চা, আধ্যাত্মমুখী শিক্ষা, সাহিত্য, শিল্প, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে বিকাশ সাধন হবে তার ভিতটা হবে আধ্যাত্মভাব, আধ্যাত্মিকতার পরশমণির স্পর্শে। এর কবি কল্পনায় পরশমণির স্পর্শে লোহা যেমন সোনায় পরিণত হয়, ঠিক তেমনি আধ্যাত্মিকতার এক পরশমণির মতো। এই আধ্যাত্মিকার ছোঁয়ায় যে মানুষটি সাধনার অনুশীলন করবে, নিষ্ঠসঙ্গের অনুশীলন করলে তার মধ্যে পরিবর্তন আসবেই। সে না বুঝতে পারলো তার আশপাশের মানুষ বলে, তার বৃত্তিগত পরিবর্তন আসবে, আচরণের পরিবর্তন আসবে, আসতেই হবে যদি সে নিষ্ঠা সহকারে অভ্যাস করে। আনন্দমূর্তিজি মানুষকে কিন্তু সেই অমৃত পথের সন্ধানটাই আনন্দমূর্তি দিয়েছেন তার এই আনন্দমার্গ যোগ সাধনা পদ্ধতির মাধ্যমে।